সম্পদের বৈশিষ্ট্য। আজকে আমাদের বিষয়ে সম্পদের বৈশিষ্ট্য। সম্পদ কাকে বলে আমরা তো আগেই জেনেছি, যার কার্যকারিতা উপযোগিতা রয়েছে তাকেই আমরা বলছি সম্পদ। তাহলে সম্পদের বৈশিষ্ট্যগুলো কী কী, না কোন কোন বৈশিষ্ট্য কোনো কিছুকে সম্পদে পরিণত করে। যে দুটো বৈশিষ্ট্য আমরা কমন সংজ্ঞাতেই জানি যে সম্পদের যেটা প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে কার্যকারিতা। তাহলে কার্যকারিতা বলতে আমরা কি বোঝাই? কার্যকারিতা বলতে আমরা বোঝাচ্ছি যে কাজ করার ক্ষমতা, অর্থাৎ যে জিনিসের কাজ করার ক্ষমতা রয়েছে তাকেই আমরা বলছি কার্যকারিতা। যেমন আমি আগে একটা উদাহরণ দিয়েছিলাম, আবার আমি বলছি। ধরা যাক যে জল কিন্তু শুধু কি আমরা খাই? জল কিন্তু তৃষ্ণা মেটানোর কাজ করে, জলসেচ, পরিবহন, শিল্প, মাছ চাষ, জলবিদ্যুৎ সব বিষয়ে কিন্তু একটা কাজ করার ক্ষমতা রয়েছে। তো সেই জন্য জল কিন্তু সম্পদ। বা আমি বললাম যে আমার কাছে আমার একটা বই রয়েছে, যে বইটা আমি পড়ছি, অর্থাৎ সেই বইটার কিন্তু একটা কার্যকারিতা রয়েছে। কিন্তু বইটা যদি এখন ছেঁড়া হয় বা বইটা যদি আমি পড়তে না পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই বইটার কিন্তু কোনো কার্যকারিতা নেই। সেক্ষেত্রে কিন্তু ওই বইটা কিন্তু সম্পদে পরিণত হলো না। 2 নম্বর যেটা আমরা বলতে পারি, অনেকে আবার এটাকে বললে সম্পদের সর্বপ্রধান বা প্রাথমিক বৈশিষ্ট্য। তো এক্ষেত্রে সেটা হলো উপযোগিতা। উপযোগিতা বলতে আমরা বলি উপযোগিতার অর্থ হচ্ছে অভাব মোচনের ক্ষমতা। অর্থাৎ কোনো জিনিস বা কোনো বস্তু যদি আমাদের অভাব মোচন করে, বা যে সকল বস্তু বা অবস্তুগত উপাদান মানুষের চাহিদা বা অভাব মেটায়, তাকেই আমরা বলবো সম্পদ। সম্পদের অভাব পূরণের ক্ষমতা কিন্তু সবসময় কিন্তু একরকম থাকে না। যত প্রযুক্তিগত উন্নতি ঘটবে আমরা জানি উপযোগিতা বাড়ায়। যেমন ধরলাম যে আমরা এখন আমাদের ক্লাস হচ্ছে না, আমাদের যেহেতু কোভিডের জন্য আমরা স্কুলে ক্লাস করতে পারছি না, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখন অনলাইন ক্লাস করছি। তাহলে আমাদের স্কুলের যে অভাবটা কিন্তু মেটাচ্ছে এই অনলাইন ক্লাস। তাহলে সেক্ষেত্রে, এবং সেটা কার মাধ্যমে হচ্ছে? আমাদের স্মার্টফোন বা ল্যাপটপ যার কাছে যেটা আছে তার মাধ্যমে কিন্তু আমরা এই ক্লাসটা করতে পারছি। তাহলে আমাদের যেই অভাবটা, সেই অভাবটা কিন্তু এই বস্তুটি আমাদের মেটাচ্ছে। তো সেক্ষেত্রে এর কাছে কিন্তু একটা উপযোগিতা রয়েছে, অর্থাৎ আমাদের কাছে এর একটা উপযোগিতা রয়েছে, অর্থাৎ এখন কিন্তু এটা আমাদের কাছে সম্পদ। কিন্তু দেখা গেল এই ফোনটি যদি খারাপ হয়ে যায়, বা দেখা গেল স্ক্রিনটা ব্রেক করে গেল, আমি বাজে কথাই বলছি, তো তখন কিন্তু ওই বস্তুটার কিন্তু তোর যে অভাব, সেই অভাবটা মেটাচ্ছে না, অর্থাৎ তখন কিন্তু সেটা আমাদের কাছে সম্পদ নয়। আবার অন্যভাবে যদি দেখি, তাহলে কিন্তু তখন ওর কোনো কার্যকারিতাই নেই, তখন কিন্তু ওটা আমাদের কাছে সম্পদ রূপে গণ্য হচ্ছে না। তাহলে সম্পদের কিন্তু কোন দুটো বৈশিষ্ট্য থাকতে হবে? 1 নম্বর হচ্ছে উপযোগিতা, 2 নম্বর হচ্ছে কার্যকারিতা। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে একটা গ্রহণযোগ্যতা। যেটা সম্পদ হবে অবশ্যই কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা থাকবে। কোনো সামাজিক বাধা নিষেধ ছাড়া সম্পদ কিন্তু প্রত্যেকের কাছেই গ্রহণযোগ্য। যেমন আমি বলতে পারি যে কয়লা বা জল, এগুলো কিন্তু আমাদের কাছে সবার কাছে গ্রহণযোগ্য, কিন্তু সর্বপ্রকার মাংস বা সর্বপ্রকার মাছ আমাদের কাছে কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন সেটা আমাদের কাছে কিন্তু সম্পদ রূপে গণ্য হবে না। তাহলে তখনই সম্পদ হবে তার কিন্তু গ্রহণযোগ্যতা থাকবে, অর্থাৎ এটাও কিন্তু সম্পদের আর একটা বৈশিষ্ট্য। নেক্সট আমরা যেটা বলতে পারবো যে সম্পদ কিন্তু একটা চাহিদা থাকতে হবে। চাহিদা কি না? চাহিদার অর্থ হচ্ছে একটি উপাদানের জন্য আকাঙ্ক্ষা। যে উপাদানের জন্য চাহিদা প্রত্যেকের থাকে সেটি হলো সম্পদ।
তবে কোনো সম্পদের উৎপাদন কতটা হবে সেটা কিন্তু সবসময় চাহিদা নির্ভর। যেমন আমি উদাহরণ দিলাম যে স্যানিটাইজার, এখন কিন্তু এর চাহিদা সবচেয়ে বেশি, মাস্ক, স্যানিটাইজার, তো এদের কিন্তু উৎপাদন কিন্তু এখন বাড়ছে। অর্থাৎ এগুলো কিন্তু এখন আমাদের কাছে সম্পদ। আজ থেকে 6-7 মাস আগেও কিন্তু যে মাস্কটার আমাদের কাছে কোনো চাহিদা ছিল না, অর্থাৎ সেটা কিন্তু আমাদের কাছে কোনো সম্পদ হিসেবে আমরা গণ্যই করতাম না, কিন্তু এখন এটাই কিন্তু আমাদের কাছে সম্পদ। বা স্যানিটাইজার, খুব কম লোক হয়তো স্যানিটাইজার নিয়ে তখন ঘুরতো, বিভিন্ন জায়গায় খাওয়ার কারণে তখন আমরা সেটা ইউজ করতাম, কিন্তু এখন স্যানিটাইজারের ইউজ কিন্তু মাস্ট। তাহলে এটা কিন্তু এখন আমাদের কাছে সম্পদ রূপে গণ্য হচ্ছে। তার মানে সম্পদের কিন্তু আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তার চাহিদা থাকতে হবে। তাহলে এক্ষেত্রে দেখা গেল খুব সামান্য জিনিস, কিন্তু একটা মাস্ক খুব সামান্য জিনিস, কিন্তু সেটা এখন সম্পদের মতোই মূল্যবান। তাহলে সেক্ষেত্রে যেটা আমি প্রথমেই বলছিলাম, খুব ছোট থেকে ছোট জিনিসই কিন্তু সম্পদ হতে পারে। কী থাকতে হবে? তার কার্যকারিতা, চাহিদা, গ্রহণযোগ্যতা, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো। নেক্সট আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সীমাবদ্ধতা। আমি সব পয়েন্টগুলো বলছি না, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি সেগুলোই বলবো। তাহলে কোনো জিনিস যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা কিন্তু তাকে সম্পদ রূপে গণ্য করে। যে জিনিস কম পাওয়া যায় প্রকৃতিতে, সেই কিন্তু দেখা যায় যে আমাদের কাছে কিন্তু সম্পদ রূপে গণ্য হচ্ছে। সেটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাছে সম্পদ। আচ্ছা, যেমন কয়লা, খনিজ তেল, গ্যাসের সঞ্চয়, এটা একদিন না একদিন কিন্তু শেষ হয়ে যাবে, এবং এগুলো কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাছে সম্পদ রূপে গণ্য হচ্ছে। নেক্সট আমরা যেটা বলবো যে সম্পদের আরেকটা বৈশিষ্ট্য যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে, আচ্ছা এখানে সব বৈশিষ্ট্যগুলো নেই, আমি কিছু কিছু বৈশিষ্ট্য আমি আবার বলবো। যেমন সম্পদের আরেকটা বৈশিষ্ট্য আমি বলবো সেটা হচ্ছে পরিবেশ মিত্রতা। এছাড়াও আমি কতগুলো বৈশিষ্ট্য বলবো। তাহলে পরিবেশ মিত্রতা কি না, যেটা সম্পদ হবে সে কিন্তু পরিবেশের ক্ষতি করবে না বা সামান্য ক্ষতি করবে। তাহলে যে জিনিসটা সম্পদ হবে সে কিন্তু অবশ্যই পরিবেশের ক্ষতি করছে না, বা খুব সামান্য ক্ষতি করলে তবেই কিন্তু সেটা সম্পদ রূপে গণ্য হলো। যেমন ধরা যাক যে আমরা যে পানীয় জল ব্যবহার করি সেটাও জল, আবার নর্দমাতেও যেটা পাওয়া যায় সেটাও জল। তো সেক্ষেত্রে কি আমরা নর্দমার জল কি খেয়ে ফেলি? তাহলে ওটা তো জল, তো আমরা খেতেই পারি, খাই না। কিন্তু কেন? তার কারণ হচ্ছে সেটা যদি আমরা খাই তাহলে কিন্তু সেটা তো পরিবেশের তো ক্ষতি করছেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু নিজেদেরও ক্ষতি করবে। তাহলে সেই জিনিসটা জল হওয়া সত্ত্বেও কিন্তু সে কিন্তু সম্পদ হিসাবে গণ্য হচ্ছে না। আমরা জলকে বলি জলই জীবন, জলই সম্পদ, সেটাও জল, পানীয় জলটাও জল, কিন্তু একই জিনিস এক জায়গায় সম্পদ হিসাবে গণ্য হচ্ছে, অন্য জায়গায় সম্পদ হিসাবে গণ্য হচ্ছে না। নেক্সট আমরা যেটা বলবো যে সম্পদের আরেকটি বৈশিষ্ট্য, সেটা আমরা বলতে পারি যে আহরণযোগ্যতা। এখানে নেই পয়েন্টটা, আমি লিখে দিচ্ছি, আহরণযোগ্যতা। আহরণযোগ্যতা বলতে আমরা কি বোঝাচ্ছি না, যেটা সম্পদ হবে অবশ্যই কিন্তু সেটা আমাদের কাছে সম্পদ রূপে গণ্য হবে, আহরণ করা যাবে। যেমন আমরা ধরলাম যে গ্রিনল্যান্ডে, যেমন আমি ধরছি যে আমাদের ছোটনাগপুরে কয়লা পাওয়া যায়, তাহলে ছোটনাগপুরের কয়লাগুলো আহরণযোগ্য, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের কাছে সম্পদ হিসেবে গণ্য হচ্ছে। আবার আমাদের মেরু অঞ্চলেও কিন্তু কয়লা পাওয়া যায়, কিন্তু মেরু অঞ্চলের কয়লা কিন্তু সম্পদ রূপে গণ্য হচ্ছে না। তার কারণ কি? কারণ হচ্ছে সেই সম্পদ কিন্তু তুলে আনা সম্ভব হচ্ছে না, বরফের তলায় চাপা রয়েছে। তাহলে সে কিন্তু আমাদের কাছে বলতে পারে সেটা কিন্তু সম্পদ নয়। তাহলে দেখা যাক যে এটাও কয়লা, ছোটনাগপুরেরটাও কয়লা, আবার মেরু অঞ্চলেরটাও কয়লা, কিন্তু দুটোই কয়লা,
তাহলে কয়লা তো সম্পদ, কিন্তু এক জায়গায় কয়লা সম্পদ হয়ে যাচ্ছে, অন্য জায়গায় সম্পদ হচ্ছে না। কখন সম্পদ হচ্ছে না? যখন সেটা আমাদের কাছে আহরণযোগ্য নয়, ফলে ওটা কিন্তু নিরপেক্ষ বস্তুরূপেই পড়ে আছে, অর্থাৎ সেটা সম্পদও নয় আবার বাধাও নয়। ফলে সম্পদের আরেকটা বৈশিষ্ট্য, সেটা কিন্তু আহরণযোগ্য হতে হবে। যদি আহরণযোগ্য হয় তবেই কিন্তু সেটা সম্পদ রূপে গণ্য হবে। তাহলে এক্ষেত্রে আরেকটা আরেকটা বৈশিষ্ট্য আমরা বলে আসতে পারি, সেটা হচ্ছে ব্যবহার যোগ্যতা। তাহলে যে জিনিস আহরণযোগ্য সে জিনিস তো ব্যবহারও যোগ্য, সেটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে ওই যে কয়লার উদাহরণ দিলাম, যেমন আমি বললাম যে সোনাপুরেও কয়লা পাওয়া যায়, আবার মেরু অঞ্চলেও কয়লা পাওয়া যায়। তাহলে মেরু অঞ্চলের কয়লা আহরণযোগ্য নয়, তাহলে যেহেতু সেটা আহরণযোগ্য নয়, সেক্ষেত্রে সেটা আমরা ব্যবহারও করতে পারছি না, তাহলে সেটা ব্যবহারযোগ্য নয়। তাহলে যেহেতু সেটা ব্যবহারযোগ্য নয়, ফলে সেটা কিন্তু আর সম্পদ রূপে গণ্য হচ্ছে না। তাহলে সম্পদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সম্পদ কিন্তু অবশ্যই ব্যবহারযোগ্য হতে হবে। আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে সম্পদ সেটা হচ্ছে কম পরিমাণে প্রাপ্তি। যে জিনিস কম পরিমাণে পাওয়া যায়, আমরা জানি তার মূল্য কিন্তু অনেক বেশি হয়। সেই কম পরিমাণে প্রাপ্তি কোনো জিনিসকে সম্পদে পরিণত করে। যেমন ধরা যাক, একটা উদাহরণ দিই, যে আমরা যে রাস্তা দিয়ে হাঁটি, সেই রাস্তায় নুড়ি পাথরের রাস্তা, এবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি একটা হীরের টুকরো পেলাম। তাহলে আমি কী করব? হীরের টুকরোটা আমি নিয়ে নিলাম, আমি তো নুড়ি পাথরটা কোড়ালাম না। তাহলে সেক্ষেত্রে যেহেতু নুড়ি পাথর সব জায়গায় পাওয়া যায়, হীরেটা পাওয়া যায় না, খুব কম, তাহলে সেটা কিন্তু সম্পদ রূপে গণ্য হয়। এবার যদি আমরা উল্টো জিনিসটা ভাবি, উল্টো জিনিসটা কি? উল্টো জিনিসটা হচ্ছে যে বস্তুটা হচ্ছে, রাস্তাটা হচ্ছে হীরের, এবং সেই রাস্তায় যেতে যেতে যদি আমি একটা নুড়ি পাথর পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আর হীরেটা কোড়াবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি নুড়ি পাথরটা কোড়াবো। তাহলে সেক্ষেত্রে কোনো জিনিসের কম পরিমাণে প্রাপ্তি সেটাকে কিন্তু সম্পদে পরিণত করে। তাহলে এটা গেল আরেকটা সম্পদের বৈশিষ্ট্য। নেক্সট আরেকটা আমরা যেটা বলতে পারি, সেটা হচ্ছে সম্পদের কিন্তু গতিশীলতা থাকবে, অর্থাৎ সম্পদ কিন্তু সবসময় গতিশীল, সে কিন্তু স্থিতিশীল নয়। সম্পদ সততই গতিশীল। জ্ঞান বিজ্ঞানের যত উন্নতি বা অবনতি হচ্ছে, সেখানে কিন্তু সম্পদের হ্রাস বৃদ্ধি হচ্ছে। যেমন ধরলাম যে আগেকার দিনে যে ফোনগুলো আমরা কিপ্যাড ফোন ইউজ করতাম, তখন সেটা কিন্তু আমাদের কাছে সম্পদ রূপে গণ্য হতো। এখন যত টেকনোলজি হাই হয়েছে, আমরা যে স্মার্টফোন ইউজ করছি, তাহলে সম্পদের যে প্রকৃতি সেটাও কিন্তু পাল্টেছে, অর্থাৎ সম্পদ কিন্তু গতিশীল হচ্ছে। আগে ওই ফোনটা আমাদের কাছে সম্পদ ছিল, এখন কিন্তু ওটা আমাদের কাছে সম্পদ নয়, এখন কিন্তু সম্পদ হচ্ছে আমাদের কাছে স্মার্টফোন। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে সম্পদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সম্পদ কিন্তু গতিশীল হবে। তাহলে আমি যে পয়েন্টগুলো বললাম, তাহলে সেগুলোকে আমরা বলতে পারি সম্পদের বৈশিষ্ট্য। তাহলে সম্পদের বৈশিষ্ট্য আমরা কী বললাম? প্রথমত হচ্ছে কার্যকারিতা থাকতে হবে সম্পদের, 2 নম্বর উপযোগিতা থাকতে হবে, সম্পদ কিন্তু অবশ্যই সব জায়গায় গ্রহণযোগ্য হতে হবে, সম্পদের চাহিদা রয়েছে, কোনো জিনিসের চাহিদা তাকে সম্পদে পরিণত করে, সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। নেক্সট আমরা যেটা বলতে পারি, সম্পদ অবশ্যই পরিবেশ মিত্র, সম্পদ কিন্তু আরেকটা বৈশিষ্ট্য, সম্পদ গতিশীল, সম্পদ কম পরিমাণে প্রাপ্তি কোনো জিনিসকে সম্পদে পরিণত করে, সম্পদের অবশ্যই আহরণযোগ্যতা থাকতে হবে এবং ব্যবহারযোগ্যতা থাকতে হবে। তাহলে এইগুলো হলো সম্পদের বৈশিষ্ট্য।